আমরা ধারণা করেছিলাম যে ইরান আসলেই অনেকটাই পর্যুদস্ত হয়ে গিয়েছে। যেমন ডোনাল্ড ট্রাম্পের ভাষায় যদি আমরা বলি যে আমরা তো ইরানে আর নতুন করে আক্রমণ করার মতো নতুন করে কোনো স্থাপনায় আমাদের আর বাকি নেই। ইসরায়েলে অ্যাপারেন্টলি আজকে ওরা বেশ বড় ধরনের ক্ষতি ইরান করতে পেরেছে এই জন্য যে ওরা আর কি যে আয়রন ডোম বলে যে এটা ডিফেন্স সিস্টেমটা, এটাকে ওরা অনেকটা ওভারওয়েলম করে ফেলেছে। শুধু তাই না, আজকে কিন্তু ওরা ফর দ্য ফার্স্ট টাইম যে ওরা কোঅর্ডিনেট করেছে হিজবুল্লাহ এবং হুতিদের সাথে। ইসরায়েলের যে আয়রন ডোম, এটা পৃথিবীতে বেস্ট অফ দ্য বেস্ট ধরা হয় এয়ার ডিফেন্স সিস্টেমে। তাদের সক্ষমতা আজকে 62%-এ নেমে এসছে, 100% না আর কি। ওরা 62%, এর মানে হচ্ছে 38% জিনিস ওরা ইন্টারসেপ্ট করতে পারে নাই। যদি আপার হ্যান্ড তারই থাকবে যে মানে লম্বা সময় টিকে থাকতে পারবে যুদ্ধটা, অর্থাৎ দীর্ঘ স্থায়িত্ব যুদ্ধের যত হবে এবং যে সক্ষম হবে যুদ্ধটাকে টিকিয়ে রাখার জন্য তিনি আপার হ্যান্ডে থাকবেন। প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, আলোচনায় একদম নতুন বলতে আমরা পুরো নতুন বলতে যেটি পেয়েছি সেটা হলো ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি তিনি যে বক্তব্যটি রেখেছেন, তার এই বক্তব্য কতটা এই যুদ্ধটাকে আরো বাড়িয়ে দিতে পারে, কিংবা এই যুদ্ধের কোনো গঠনমূলক বন্ধ করার প্রস্তাবনা কোনো কিছু আপনি দেখছেন কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আসলে মুস্তফা খামেনি যেইভাবে ডিল করবেন এই যুদ্ধটাকে, অথবা ইরানের প্রতি যে সহিংসতা সে অর্থে চলছে সেটা কিন্তু আগে থেকেই বোঝা যাচ্ছিল। বিভিন্ন বিশ্লেষকরা অলং তার যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, তার যে ফিলসফি, সেগুলি নিয়ে অনেক আলোচনা আন্তর্জাতিক গণমাধ্যমে অনেকবার হয়েছে। সেখানে সবাই একই কথা বলেছে যে তিনি তার পিতার চেয়েও আরো বেশি হার্ডলাইনার। এটা একটা দিক। আর একটা দিক হচ্ছে তার সাথে যুক্ত হয়েছে ওনার কিছুটা কিছুটা ব্যক্তিগত যে প্রতিশোধ পরায়ণতা আমি বলবো। কারণ যেই বিমান আক্রমণে তার পিতা মানে নিহত হন, সেখানে কিন্তু তিনি নিজে আহত হয়েছিলেন, তার স্ত্রী মারা গিয়েছে, তার একজন সন্তানও মারা গিয়েছে সেখানে। আমরা তো এট দ্য এন্ড অফ দ্য ডে সবাই তো মানুষ, সেই হিসাবে আমার ধারণা ওনার একটা ব্যক্তিগত ক্ষোভও এখানে যুক্ত হয়েছে। প্লাস আগে থেকেই ওনার যে ফিলসফি, যে লাইন ছিল হার্ড লাইনার, সেটা। কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে, ক্ষোভ যতই থাক, আপনি যে হার্ড লাইনারই হন, আপনার যুদ্ধক্ষেত্রে আপনার সক্ষমতাটা কি তার উপর তো নির্ভর করবে আপনি কি পদক্ষেপ নেবেন। তো ইদানিং যে জিনিসটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে, যেমন আমরা ধারণা করেছিলাম যে ইরান আসলেই অনেকটাই পর্যুদস্ত হয়ে গিয়েছে। যেমন ডোনাল্ড ট্রাম্পের ভাষায় যদি আমরা বলি যে আমরা তো ইরানে আর নতুন করে আক্রমণ করার মতো নতুন করে কোনো স্থাপনায় আমাদের আর বাকি নেই যেগুলিতে আমরা আর নতুন কিছু করতে পারি। তার মানে ডোনাল্ড ট্রাম্পের কথা যদি আমরা ধরে নিই, তাহলে ধরতে হবে যে ওরা প্রায় মানে স্ম্যাশ করে ফেলেছে দেশটাকে। বড় কোনো জিনিস টার্গেটে নেই যেটা করা সম্ভব। 6,000-এর মতো টার্গেট আমেরিকা এবং ইসরায়েল ইরানে ধ্বংস করেছে। কিন্তু এত ধ্বংসযজ্ঞের পরেও আমি যেটা বললাম, এখন মনে হচ্ছে যে তাদের যে শক্তিমত্তা ইরানের, সেটা টোটালি ফুরিয়ে যায়নি, বরং কোয়াইট দ্য কন্ট্রারি। আজকেই আমি দেখলাম যে ওরা 37th ওয়েভ বা 37 নম্বর ওয়েভ নামে যে মিসাইল এবং ড্রোন আক্রমণ করেছে আজকে, সেখানে হচ্ছে আপনার 847টা টোটাল প্রজেক্টাইল ওরা পাঠিয়েছে। 847টা আজকে। এটা শুধু না মিসাইল না, এর মধ্যে ড্রোনও আছে অনেক আর কি, 1700। সর্বমোট হচ্ছে এগুলি। এবং ইসরায়েলে অ্যাপারেন্টলি আজকে ওরা বেশ বড় ধরনের ক্ষতি ইরান করতে পেরেছে এই জন্য যে ওরা আর কি যে আয়রন ডোম বলে যে এটা ডিফেন্স সিস্টেমটা, এটাকে ওরা অনেকটা ওভারওয়েলম করে ফেলেছে। শুধু তাই না, আজকে কিন্তু ওরা ফর দ্য ফার্স্ট টাইম যে ওরা কোঅর্ডিনেট করেছে হিজবুল্লাহ এবং হুতিদের সাথে। 3টা ফ্রন্ট থেকে ওরা ক্যালকুলেট করে এমনভাবে আক্রমণটা করেছে। তিনটা দেশ তো তিনটা দূরত্বে, তাই না? একটা ইয়েমেন, আর একটা লেবানন হচ্ছে ইসরায়েলের পাশে। আপনার প্রজেক্টাইলগুলি ড্রোন কিংবা মিসাইল 3টা জায়গার থেকে গিয়ে ইসরায়েলে পৌঁছতে যে সময় লাগবে 3টা জায়গা থেকে, এটা ক্যালকুলেট করে ওরা কোঅর্ডিনেট করেছে যাতে সবগুলি প্রায় একই সময়ে গিয়ে পৌঁছায়। তাতে করে যেটা হয়েছে যে ইসরায়েলের যে ডিফেন্স সিস্টেম, এটা অনেকটা
বেবাচাকা খেয়ে গেছে আর কি, মানে কয়টাকে ওরা সামাল দিবে। তাতে করে নাকি আজকে যথেষ্ট ক্ষতি হয়েছে, মানুষ খুব মারা যায়নি কিন্তু জি। স্থাপনার ক্ষতি হয়েছে অনেক। মানে একটা এবং প্রশ্ন চলে আসছে প্রফেসর ডক্টর এম খালেকুজ্জামান, সেটি হলো যে জি আগে থেকে একদম যুদ্ধের প্রথম দিন থেকে যে বিষয়টি নিয়ে বিভিন্ন সামরিক সাময়িকী যেগুলো আছে সেগুলো প্রতিবেদন প্রকাশ করছে যে রাশিয়া এবং চীনের অনেক প্রযুক্তি ইরান সরাসরি ব্যবহার করছে বলেই এত নিখুঁত হামলাগুলো করতে পারছে। এটি কি আপনি যে ঘটনাটির কথা বলেন সেটিও কি ইঙ্গিত দেয় আসলে এই চীন, চায়না কিংবা রাশিয়ার প্রযুক্তি ইরান সরাসরি ব্যবহার করছে? জি, সেটা সেটা একটা অন্য বিষয়। আপনি যেটা বলেছেন জি, এটা আমিও দেখেছি হ্যাঁ, যে চায়নার যে জিপিএস সিস্টেম, এটাকে বাইডু বলে ওরা, বাইডু। আমরা যেমন হুম, এখানে জিপিএস বলি, মানে মানে গুগল জিপিএস যেটা গুগল ম্যাপ, ওরা হচ্ছে বাইডু। তো বাইডু চায়না কিন্তু অনেক আগের থেকেই মানে আমেরিকাকে যাতে আমেরিকার কি বলে কোনো ধরনের ডিপেন্ডেন্সি তৈরি না হয়, হ্যাঁ, এই জন্য আমাদের যখন ফেসবুক ইউজ করে ওরা ইউজ করে মানে চ্যাট চ্যাট সামথিং একটা নাম, হ্যাঁ, আর হচ্ছে আমি জিপিএস নিজেও এর ব্যবহার বদলে পাই করেছিলাম গিয়ে সেখানে, মানে ভিন্ন নামে তারা ব্যবহার করে। ভিন্ন নামে, তাই না? জি, তা সেটা ওইটা হচ্ছে চাইনিজদের দূরদর্শিতা, যারা কখনো আমেরিকার আওতায় আসতে চায়নি, যে হুম, যাতে আমেরিকা তো এই জন্য যেটা আপনি বললেন যে এখন বাইডু যে ইউজ করছে, এটাতে অন্যান্য সামরিক বিশ্লেষকরা বলছে জুনের যে আক্রমণ হয়েছিল ইরানে, মানে গত বছরের জুনে, তার পরে ওরা যেভাবে মিসাইলগুলো পাঠিয়েছিল সেগুলো অত নিখুঁত ছিল না তাদের হুম, নিশানা। এইবার দেখা যাচ্ছে ওদের নিশানাগুলি অনেক বেশি নিখুঁত, এবং তাতেই অনেকেই দুটো জিনিস সন্দেহ করছে মানুষ। একটা হচ্ছে জিপিএস সিস্টেম ইউজ করছে, এটা চাইনিজ, কারণ এটাকে জ্যাম করা যায় না ইউএস জিপিএস সিস্টেম দিয়ে, কারণ তারা অন্য ওয়েভ লেংথে কাজ করে, এটা নাম্বার ওয়ান। আর হুম, নাম্বার টু হচ্ছে রাশিয়া ইরানকে হেল্প করছে হচ্ছে ইন্টেলিজেন্স দিয়ে, যে স্থাপনাগুলির লোকেশন কোথায়, তাদের কি কি পরিবর্তন হচ্ছে, মানে ইরানের যে স্থাপনাগুলি, সরি ইসরায়েলের স্থাপনাগুলি, এমনকি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের যে তেল গ্যাস এসব স্থাপনাগুলির স্যাটেলাইট ইমেজারি দিয়ে, তাদের ইন্টেলিজেন্স দিয়ে সাহায্য করছে ইরানকে। অর্থাৎ চায়না এবং এই রাশিয়া দুটো দেশই ইরানকে সাহায্য করছে বলে জানা যায়। কিন্তু এটা তো হলো সাহায্য, কিন্তু এই যে ড্রোনগুলি, এই যে মিসাইলগুলো, এতগুলো ওদের হাতে এখনো রয়ে গিয়েছে, এটা কিছুটা আশ্চর্যেরই বিষয়। তাতে করে আজকে যে রিপোর্টটা আমি দেখলাম যে ইসরায়েলের যে আয়রন ডোম, এটা পৃথিবীতে বেস্ট অফ দ্য বেস্ট ধরা হয় এয়ার হুম, 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 হুম। ডিফেন্স সিস্টেমে, তাদের সক্ষমতা আজকে 62%-এ নেমে এসছে, 100% না আর কি, ওরা 62%। এর মানে হচ্ছে 38% জিনিস ওরা ইন্টারসেপ্ট করতে পারে নাই। আমি যে জিনিসটাতে যাচ্ছি, একটু লম্বা হয়ে গেল অ্যান্সারটা, জি, এটা হচ্ছে যে আমার মনে হচ্ছে যে ইরান টোটালি হচ্ছে ওরা কিছুটা আপার হ্যান্ড নেওয়ার চেষ্টা করছে, ওদের ক্ষতি স্বীকার করে নিয়েও ওরা চাচ্ছে আমেরিকা কিংবা ইসরায়েলকে এমন জায়গায় নিয়ে যাবে যাতে করে ওরা বাধ্য হয় হচ্ছে, এই যে তিনটা গ্যারান্টি দিয়েছে আপনি, হয়তো হুম, তিনটা হুম, গ্যারান্টি না সরি, শর্ত। এই যে তিনটা যে দাবি করেছে ইরান, এই দিকে যদি ওদেরকে পুশ করা যায় যে জি, আমাদের এই তিনটা দাবি তোমাদের মেনে নিতে হবে। আমি একটু মোহাম্মদ মালিক আপনার কাছে যাই। সেটি হলো, যদি আমেরিকা এবং ইসরায়েল মনে করে যে তারা ফুল ফোর্সে হামলা চালাবে, যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বলছিলেন আমরা সব ধ্বংস করে দিয়েছি, আমরা জিতে গেছি, তিনি স্পষ্ট করে বক্তব্য দিয়েছেন যে আমরা আর হামলা করার মতো জায়গায় খুঁজে পাচ্ছি না, এমন একটি অবস্থা। সেই জায়গায় এসে ইরানের তো এখন ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি হওয়ার মতো অবস্থা। সেইখানে ইরানের সর্বোচ্চ নেতা কন্ডিশন দিচ্ছেন, মানে যুদ্ধ বন্ধ করার জন্য তিনি উল্টো কন্ডিশন দিচ্ছেন যে এই শর্ত হলে আমরা মানবো না, আমরা মানবো না। মানে আসলে কি পরিস্থিতি এরকম, নাকি এটি আসলে চাঙ্গা রাখা, সৈন্যদেরকে, দেশের জনগণকে চাঙ্গা রাখা সেজন্যই দিচ্ছেন? আপনার কাছে কি মনে হয় যে তিনি শর্ত দেওয়ার মতো অবস্থায় আছেন কিনা? আহ, ধন্যবাদ জুয়েল। তো দেখুন, আহ, আমি আজকে সকালবেলা যখন টিভি খুললাম তখন দুটি নিউজ আমাকে খুব মানে আকর্ষণ করলো, দুটি নিউজ আর কি। একটি হলো এনার্জি সেক্রেটারি, তিনি একটি কথা বলেছেন যে মানে উই হ্যাভ টু টেক শর্ট পেইনস টু সলভ দ্য লং টার্ম প্রবলেমস। তেলের দাম বাড়া প্রসঙ্গে তিনি হুম, বলেছেন হুম, যে লং টার্ম প্রবলেম সলভ করতে গেলে তো শর্ট টার্ম কিছু পেন নিতেই হবে। আরেকটি কথা, প্রেসিডেন্ট ট্রাম্প ওয়াইতে গেলেন, তার সফর সঙ্গে সাংবাদিকদের বলেছেন যে ইরান যুদ্ধকে বলেছেন ইটস এ কাইন্ড অফ এক্সকারশন। তার মানে হলো যে দেখুন, যে কথা দুটো দেখুন, যে প্রথমত কথা হলো যে এনার্জি সেক্টর যেটি বললেন যে
মানে ছোটখাটো ক্ষয়ক্ষতি মেনে নিতে হয় বৃহত্তর কল্যাণের জন্য, কিন্তু যারা মেনে নেবে তাদের অবস্থাটা কি হবে সেটি কিন্তু তারা চিন্তা করছে না। আমি জনগণের কথা বলছি, তেল যারা মানে মূল্য বৃদ্ধির কারণে যারা এফেক্ট হবে তাদের অবস্থাটা কি দাঁড়াবে, এই শর্ট টার্ম পেন্সটা তাদের জন্য যে অসহনীয় হয়ে যাবে সেটি কিন্তু ভাবেননি। আর নাম্বার 2, প্রেসিডেন্ট আরেকটি কথা বলেছেন, দেখুন চমৎকারভাবে তিনি বলেছেন যে তেলের মূল্য বাড়লে অসুবিধা নেই, তো উই আর দ্য লার্জেস্ট অয়েল প্রডিউসিং কান্ট্রি, আমরা বেশি বেশি তেল উৎপাদন করব, বেশি দামে বিক্রি করব, উইল মেক মানি। তাহলে এখন দেখুন এই দুটো কথার পরে এই যুদ্ধ নিয়ে আর বিশ্লেষণ করতে গেলে আর কি ভাবতে হয় দেখুন। অর্থাৎ আমাদের প্রেসিডেন্ট মনে করছেন তেলের দাম বাড়লে আমেরিকার লাভ হবে, তাদের তেল আছে, তারা বেশি দামে বিশ্বের কাছে তেল বিক্রি করে তারা বেশি মুনাফা অর্জন করবে। তো যাক, এবার আপনার মূল প্রসঙ্গে আসি। যুদ্ধকালীন সময়ে কিন্তু এক জায়গারেশন করতেই হয় আর কি। অর্থাৎ আপনি যেমনটি বললেন, প্রশ্নটি যেমনটি ছিল যে মানে নিজ নিজ দেশের জনগণকে উজ্জীবিত করার জন্য বা যারা মানে যুদ্ধে যারা অংশগ্রহণ করে সার্ভিস মেম্বার যারা, তাদেরকে উজ্জীবিত করার জন্য নেতাকে সবসময় উজ্জীবনী কথা বলতে হয়, যা মানে বাস্তবের সাথে কোনো মিল নাই এরকম কথা বলতে হয়। কিন্তু আমি মনে করি যে এই যে ইরান যা করছে এখন, খালিকুজ্জামান ভাই একটু আগে চমৎকার বিশ্লেষণ করেছেন, ইরানের অবস্থাটা কিন্তু একটু ভিন্ন। দেখুন ভিন্নতাটা কেন আছে, যে ইরানের কিন্তু এক্সিস্টেন্সিয়াল প্রশ্ন কিন্তু, অর্থাৎ তার টিকে থাকা অস্তিত্বের প্রশ্ন। এখানে আমেরিকাকে আক্রমণকারী, অর্থাৎ আমেরিকার যুদ্ধটা হলো চয়েস, তার চয়েস ছিল, পছন্দ ছিল যুদ্ধ করাটা। আর ইরানের যুদ্ধটা কিন্তু আত্মরক্ষার জন্য, তার এটা চয়েস ছিল না, অন্য কোনো বিকল্প ছিল না। যখন একজন লোক কুণ্ঠাসা হয়ে পড়ে, দেয়ালে পিঠ থেকে যায়, তার অস্তিত্ব যখন বিপন্ন হয়, তখন কিন্তু সে তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে নিজের জীবনকে রক্ষা করার জন্য। তো আমেরিকার কাছে যেটা এক্সকারশন, ইরানের কাছে কিন্তু সেটি আত্মরক্ষা, টিকে থাকা। কাজে আমি মনে করি যে এই যুদ্ধের মীমাংসা হবে কিভাবে, অর্থাৎ শর্ট টার্ম যদি যুদ্ধ হয়, অর্থাৎ ট্রাম্প যেমনটি বলেছেন উই হ্যাভ অলরেডি ওয়ান, আমরা জিতে গেছি, এখন ফিনিশিং টাচটা বাকি আছে। কিন্তু আসলে ডিসাইসিভ মানে যুদ্ধের ব্যাপারে ডিসাইসিভ সিদ্ধান্ত এইভাবে কি হয় এই যুদ্ধের ব্যাপারে? হবে না। কিন্তু ইরানের কাছে তা নয়, কিন্তু ইরান তার আত্মরক্ষার্থে কাজ করছে, তার দেশকে বাঁচাতে, জনগণকে বাঁচাতে কাজ করছে। তারা মরিয়া, যখন কোন একটি শক্তি মরিয়া হয়ে যায়, সে শক্তি যত দুর্বলই হোক, সেই শক্তি কিন্তু ভালো কিছু ফল মানে প্রত্যাশা করে বা ফল প্রদর্শন করতে পারে। কাজে আমি মনে করি এই যুদ্ধে তারই জয়লাভ হবে। যুদ্ধে তো কিন্তু অ্যাকচুয়ালি মানে আমি আবার বলে নেই, জয়লাভ আমি এই শব্দটাকে অন্যভাবে বলতে চাচ্ছি, যুদ্ধে কারো জয়লাভ হয় না আসলে। আজকালকার যে যুদ্ধ হয়, এই যুদ্ধ নয় যে দেশ দখল করে ফেললাম পরাজিত হয়ে গেল, সেরকম না। কিন্তু এই যুদ্ধে কারো জয়লাভ হয় না, এই যুদ্ধ কেবল ধ্বংস আনে, সকলের জন্যই ধ্বংস। তো কাজে জয়লাভ নয়, তবে মনে করি যে যুদ্ধে আপার হ্যান্ড তারই থাকবে যে মানে লম্বা সময় টিকে থাকতে পারবে যুদ্ধটা, অর্থাৎ দীর্ঘ স্থায়িত্ব যুদ্ধে যত হবে এবং যে সক্ষম হবে এই যুদ্ধটাকে টিকিয়ে রাখার জন্য, তিনি আপার হ্যান্ডে থাকবেন।